তো আজকে আমরা পড়বো যে টিস্যু কালচারের ধাপগুলা। তো টিস্যু কালচারটা সাধারণত কয়েকটা ধাপে সম্পন্ন করা হয়। তো আমরা বোর্ডে কিন্তু এই চিত্রটা এবং ধাপগুলো লিখে রেখেছি। তো আমরা ধাপে ধাপে এই টিস্যু কালচারটা কিভাবে করা হয় আমরা একটু বোঝার চেষ্টা করব, এবং তোমরা যখন এই চিত্রটার সাথে প্রতিটা পার্ট বাই পার্ট টপিক সহ বোঝার চেষ্টা করবো, তাহলে দেখবা তুমি নিজেই লিখতে পারবা, তোমার মুখস্থর দরকার হবে না। এবং পরীক্ষায় কিন্তু এই চিত্রটা সহ তোমাকে ভালোভাবে উপস্থাপন করতে হবে। তো এখন খেয়াল করো, প্রথম পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি মাতৃ উদ্ভিদ নির্বাচন। এখন দেখো, মাতৃ উদ্ভিদ তার মানে যার থেকে অনুচারাটা তৈরি হবে তাকে কি বলবে? মাতৃ উদ্ভিদ। অর্থাৎ মাতা থেকে তো সন্তানের জন্ম হবে। এখন দেখো মাতৃ উদ্ভিদ, তাহলে মাতৃ উদ্ভিদটা কেমন হইতে হবে? প্রথমত, মাতা যদি সুস্থ না হয় সন্তান কি সুস্থ হবে? তাহলে তোমার ফলাফল কি ভালো আসবে? তাহলে মাতাটাকে এমন ভাবে নির্বাচন করতে হবে, অর্থাৎ মাতৃ উদ্ভিদটাকে এমন ভাবে নির্বাচন করতে হবে যেটা সুস্থ সবল এবং রোগমুক্ত হতে হবে। তাহলে সুস্থ সবল রোগমুক্ত না হলে তাহলে চারাটা, তুমি যে অনুচারা তৈরি করবা, এটা কিন্তু ভালো আসবে না। তাহলে প্রথমত আমার উদ্ভিদটাকে দেখতে হবে যাতে সতেজ, রোগমুক্ত এবং সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে ভালো থাকে, ওই ধরনের একটা মাতৃ উদ্ভিদ নির্বাচন করতে হবে। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং উদ্ভিদের যে অঙ্গটা তুমি নির্বাচন করবে দেখবা যে এটার বর্ধনটা প্রপারলি হচ্ছে কিনা। এটা হতে পারে ধরো পাতার একটা অগ্রভাগ বা কাণ্ডের অগ্রভাগ হতে পারে। তাহলে ওই অংশটাকে প্রপারলি তোমাকে নির্বাচন করতে হবে, যে মাতৃ উদ্ভিদটা। তাহলে ধরো আমরা এখানে একটা মাতৃ উদ্ভিদ নিয়ে গেলাম। মাতৃ উদ্ভিদ নির্বাচন শেষে আমার সেকেন্ড যে কাজটা, এটা হচ্ছে যে কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম প্রতিষ্ঠা। তাহলে কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম কি? এখন দেখো, আবাদ মাধ্যম বলতে আমরা সেই মাধ্যমটাতে বুঝবো যেটাতে উদ্ভিদের বৃদ্ধির জন্য একটা নির্দিষ্ট উপাদান থাকবে। ধরো এই উদ্ভিদের বৃদ্ধির জন্য যে হরমোন দরকার সেটাকে বলা হয় ফাইটো হরমোন। তাহলে ফাইটো হরমোন কাকে বলা হয়? উদ্ভিদ হরমোনকে বলা হয় কি? ফাইটো হরমোন। তাহলে ওই যে আবাদ মাধ্যম, দেখো ফাইটো হরমোন থাকবে, বিভিন্ন পুষ্টি খনিজ পুষ্টি উপাদান থাকবে, তারপরে বিভিন্ন ধরনের তোমার সুক্রোজ থাকবে, ভিটামিন থাকবে। এই সব কিছু দিয়ে আমরা একটা মাধ্যম তৈরি করব, যেটাকে বলা হয় কি মাধ্যম? আবাদ মাধ্যম। তাহলে দেখো আবাদ মাধ্যমে কি কি থাকবে? ফাইটো হরমোন থাকবে, বিভিন্ন পুষ্টি উপাদান থাকবে, খনিজ লবণ থাকবে, তারপর হচ্ছে ভিটামিন থাকবে, সুক্রোজ থাকবে। এই সমস্ত কিছু কার জন্য সহায়তা করবে? উদ্ভিদের যে বৃদ্ধির জন্য। তাহলে এই উদ্ভিদের বৃদ্ধির জন্য এই উপাদানগুলো দিয়ে আমরা একটা মাধ্যম তৈরি করব, যেটাকে বলা হয় আবাদ মাধ্যম বা কালচার মিডিয়াম তৈরি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে জীবাণুমুক্ত করা। এখন দেখো, তুমি যখন এই যে আবাদ মাধ্যমে বিভিন্ন ভিটামিন দেবে, এই ভিটামিন গুলার মধ্যে যেহেতু এখানে ভিটামিন আছে, সুক্রোজ আছে, এই উপাদানগুলো আছে, এগুলোর মধ্যে কি হতে পারে? জীবাণু থাকতে পারে। এখন যদি জীবাণু থাকে তোমার সম্পূর্ণ প্রসেসটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাহলে এইগুলাকে কি করতে হবে? ওই উপাদানটাকে জীবাণুমুক্ত করতে হবে। তখন যে তুমি আবাদ মাধ্যম তৈরি করলা, এটাকে একটা কনিক্যাল ফ্লাক্সে নিতে হবে। এই যে এগুলাকে বলা হয় কনিক্যাল ফ্লাক্স। এই কনিক্যাল ফ্লাক্সে ওই আবাদ মাধ্যমটা কি করতে হবে? ঢেলে দিতে হবে। এখন এই কনিক্যাল ফ্লাক্সে আবাদ মাধ্যমটা যখন ঢেলে দিবা, ঢেলে দিয়ে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে অটোক্লেভ, মনে আছে? যে অটোক্লেভ যন্ত্রের মধ্যে তখন ওই কনিক্যাল ফ্লাক্সটা সহ আবাদ মাধ্যমটা ওই যন্ত্রটার মধ্যে কি করতে হবে? দিতে হবে। আর যখন ওইখানে টেম্পারেচার 121°C, কত? 121°C তাপমাত্রা, এবং চাপ ছিল কত মনে আছে? 15 পাউন্ড পার স্কয়ার। কত মিনিট রাখতে হবে? 20 মিনিট রেখে দিলে তখন সেই ওই উপাদানগুলা সহ এগুলো কি হয়ে যাবে? জীবাণুমুক্ত হয়ে যাবে। অর্থাৎ যদি জীবাণু থেকে থাকে ওই জীবাণুটা মৃত হয়ে যাবে। তাহলে আমার হয়ে গেল কি? জীবাণুমুক্ত। আচ্ছা, পরবর্তীতে আসো মিডিয়ামে এক্সপ্লান্ট বা টিস্যু স্থাপন। তাহলে দেখো, প্রথমে আমরা কি করে নিলাম? এই এক্সপ্লান্ট, এখানে এক্সপ্লান্ট বিষয়টা আমরা একটু বুঝি। দেখো এটা হচ্ছে উদ্ভিদের বর্ধনশীল অংশ। তাহলে এই বর্ধনশীল অংশ থেকে আমরা কি করলাম? টিস্যুটাকে আলাদা করে নিলাম। তাহলে আমরা এক্সপ্লান্ট কাকে বলেছিলাম? যে উদ্ভিদের কোনো বর্ধনশীল অংশ হতে টিস্যু কালচারের উদ্দেশ্যে যে টিস্যুটাকে কি করা হয়? আলাদা করা হয়। ওই আলাদা করার অংশটাকে বলা হয় এক্সপ্লান্ট। আলাদা করার প্রক্রিয়াটা কি বলা হয়? এক্সপ্লান্ট। তাহলে দেখো আমরা এখানে বর্ধিত অংশ থেকে কি করলাম? টিস্যুটাকে বিচ্ছিন্ন বা আলাদা করে নিলাম, এটা হচ্ছে এক্সপ্লান্ট। তাহলে এটা হচ্ছে এক্সপ্লান্ট অর্থাৎ টিস্যুটা। কথা বুঝতে পেরেছি? এবার দেখো এই মিডিয়ামের টিস্যু স্থাপন। তাহলে এখন মিডিয়ামটা আমরা কিভাবে তৈরি করছি মনে আছে? এই যে এটা হচ্ছে মিডিয়ামটা, যেটার মধ্যে বিভিন্ন ফাইটো হরমোন, সুক্রোজ, ভিটামিন, খনিজ পুষ্টি, এই উপাদানগুলো দেওয়া আছে। আর এগুলোকে আমরা আগে কি করে নিলাম? জীবাণুমুক্ত করে নিলাম, যে অটোক্লেভ যন্ত্রের মধ্যে নিয়ে জীবাণুমুক্ত করে নিলাম। এবার দেখো পরবর্তী ধাপটাতে আমরা কি করলাম? এই যে এইখান থেকে যে এক্সপ্যান্ড করে টিস্যুটাকে আলাদা করে নিলাম, ওই টিস্যুটা এবার কি করলাম? ওই আবাদ মাধ্যমের মধ্যে দিয়ে দিলাম। তবে এখানে আবাদ মাধ্যম যখন তৈরি করবো, এখানে আরেকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, ভিটামিন, সুক্রোজ, খনিজ লবণ, এগুলা কি তরল না? এখন এই তরলগুলাকে একটু কঠিন করতে হবে। একটু কি করতে হবে? কঠিন। তো এখানে কঠিন করার জন্য আমরা গত ক্লাসে পড়ছিলাম, কঠিন করার জন্য কি যুক্ত করতে হবে? এগার। তুমি যখন ওই উপাদানে এগার যুক্ত করবা, তখন ওই তরল মাধ্যমটা কি হয়ে যাবে? মানে একটু শক্ত হবে, জমাট বেঁধে যাবে। তখন এই মাধ্যমটা কি হবে? একটু ঘন হবে। এবার ওই ঘন হওয়ার পরে এইখান থেকে যে এক্সপ্যান্ড করলা, ওই এক্সপ্যান্ড করে টিস্যুটাকে এবার ওই মিডিয়ামে কি করবা? স্থাপন করবা। তাহলে এক্সপ্যান্ড করে যে টিস্যুটাকে আনা হলো, ওই টিস্যুটাকে এই অংশটার মধ্যে কি করা হলো? স্থাপন করা হলো। এতটুকু বোঝা গেছে?
এবার দেখো, যখন এই টিস্যুটাকে স্থাপন করা হলো, এই টিস্যুটাকে স্থাপন করার পরে আমরা দেখতে পাচ্ছি এই টিস্যু টিস্যু হচ্ছে কি অনেকগুলা কোষের সমষ্টি না? অনেকগুলা কোষ যখন একত্রিত তখন তো সেটা কি বলা হয়? টিস্যু। এবার এই টিস্যুটা বারবার বিভাজিত হয়, অনেকবার বিভাজিত হয়। কোন পদ্ধতিতে? মাইটোসিস পদ্ধতিতে। এই মাইটোসিস পদ্ধতিতে বারবার বিভাজিত হবে। এই মাইটোসিস পদ্ধতিতে বারবার বিভাজিত হয়ে অনেকগুলা আবার টিস্যু খণ্ড বা বিভাজন হয়ে একটা ক্যালাস তৈরি করবে। তাহলে এই টিস্যুটা পুনঃ পুনঃ বিভাজিত হয়ে কি তৈরি করলো? ক্যালাস। তাহলে এটা নির্দিষ্ট কোনো কি নেই, আকৃতি নেই। এবার দেখো, এই যখন ক্যালাসটা তৈরি করলো, এবার এই ক্যালাসটাকে আমরা কি করব? এই ক্যালাসটা থেকে পরবর্তী দেখা যাবে আস্তে আস্তে করে এটার মধ্যে মূল ছাড়া চারা সৃষ্টি হবে, অর্থাৎ মুকুল সৃষ্টি হবে। তাহলে দেখো, এই ক্যালাস থেকে কি তৈরি হচ্ছে? মুকুল। এই উপরের অংশগুলো কি বলা হয়? মুকুল। কিন্তু এই জায়গাটার মধ্যে দেখো কি তৈরি হচ্ছে না? মূল তৈরি হচ্ছে না। তাহলে তৈরি হচ্ছে কি? মুকুল তৈরি হচ্ছে, কিন্তু মূল তৈরি হচ্ছে না। এখন দেখো, একটা উদ্ভিদকে যদি তুমি মাটিতে বপন করো, কি দরকার হবে? মূল দরকার হবে না? এখন মূল ছাড়া কি উদ্ভিদটা প্রপারলি জন্ম লাভ করবে? তাই এটা তো বৃদ্ধি হবে না। তখন কি করবে? এটাকে মূল সৃষ্টির জন্য আরেকটা মাধ্যমে নিতে হবে, যেটার মধ্যে মূল সৃষ্টির জন্য বিভিন্ন উপাদান থাকবে। তাহলে দেখো, আমরা পাশে একটা চিত্র দেখতে পাচ্ছি। এটার মধ্যে হচ্ছে উদ্ভিদের মূল সৃষ্টির জন্য যে উপাদানগুলো দরকার, যে হরমোনগুলো দরকার, যে ফাইটো হরমোনগুলো দরকার, কি সৃষ্টির জন্য? উদ্ভিদের মূল সৃষ্টির জন্য যে ফাইটো হরমোন দরকার, ওই ফাইটো হরমোনগুলো এটার মধ্যে দেওয়া হলো, এই মাধ্যমে দেওয়া হলো। দেওয়ার পরে এই যে এই মুকুলগুলাকে, উদ্ভিদের মুকুলগুলাকে খুব সাবধানে বিচ্ছিন্ন করে কোথায় স্থাপন করলাম? মূল সৃষ্টির জন্য যে মাধ্যমটা দেওয়া হলো, এই মূল সৃষ্টির মাধ্যমে আমরা এটাকে কি করলাম? স্থাপন করলাম। কাকে? ওই যে এখান থেকে যে মুকুলগুলা, এই মুকুলগুলাকে অতি সাবধানে বিচ্ছিন্ন করে এটার মধ্যে স্থানান্তর করলাম। এবার দেখো, এই মাধ্যমে কি আছে? মূল সৃষ্টির জন্য বিভিন্ন হরমোন দেওয়া আছে। এবার ওই হরমোনের ক্রিয়ায় এখানে কি সৃষ্টি হবে? আগে তো মুকুল সৃষ্টি হয়েছিল, এবার এটার মধ্যে কি সৃষ্টি হবে? মূল সৃষ্টি হবে। তাহলে দেখো, একটা প্রপারলি আমার গাছ হয়ে গেল, অনুচারা তৈরি হয়ে গেল। এবার অনুচারাটাকে তুমি কি সাথে সাথে মাঠ পর্যায়ে বপন করতে পারবে? সাথে সাথে কিন্তু মাঠ পর্যায়ে বপন করতে পারবে না, কারণ এটা সম্পূর্ণভাবে কৃত্রিম পরিবেশ ছিল। কিন্তু তো এটার মধ্যে কিছু হরমোন বা রাসায়নিক উপাদান গাছটার মধ্যে লেগে থাকবে। তখন এটাকে তুমি নর্মাল পানি দিয়ে এটা কি করে ফেলতে হবে? ধুয়ে ফেলতে হবে। ধুয়ে তখন তুমি কি করবা? প্রথমত একটা টবে টবে তুমি তোমার ল্যাবে বা বাসায় একটা আবছা ছায়াযুক্ত স্থানে, অর্থাৎ যে জায়গার মধ্যে তোমার নিয়ন্ত্রিত কক্ষে ওই অনুচারাটা কি করতে হবে? কিছুদিন রাখতে হবে। যখন পরিবেশের তাপমাত্রা এবং তোমার রোমের তাপমাত্রা, অর্থাৎ দুইটা তাপমাত্রা যখন সমান হবে, অর্থাৎ পরিবেশের সাথে আস্তে আস্তে এটা যখন খাপ খাবে, এই চারাটাকে তখন তুমি কি করবা? মাঠ পর্যায়ে বপন করবা। তাহলে দেখো, আমরা টিস্যু নিলাম, এই টিস্যুটা থেকে কি তৈরি হলো? একটা অনুচারা বা চারা উদ্ভিদ তৈরি হলো। তাহলে এটা সম্পূর্ণ কিভাবে করা হলো? কৃত্রিম পরিবেশে যে বৈজ্ঞানিক কৌশল বা পদ্ধতি অবলম্বন করে। তাহলে ওই যে টিস্যু থেকে দেখা, একটা উদ্ভিদের খণ্ডিত অংশটা টিস্যু থেকে আমরা কি তৈরি করলাম? অনুচারা তৈরি করলাম। এই পদ্ধতিটাকে বলা হয় টিস্যু কালচার। তাহলে দেখো, এই টিস্যু কালচার ধাপগুলো আমরা যদি আরেকবার একটু সামারি করে ফেলি। প্রথমত কি করলাম? একটা মাতৃ উদ্ভিদ নির্বাচন করলাম। তাহলে মাতৃ উদ্ভিদ থেকে একটা বর্ধিত অংশকে নির্বাচন করলাম। ওই নির্বাচন করে ওই অংশটাকে আলাদা করে নিলাম, যেটাকে বললাম এক্সপ্লান্ট। এই এক্সপ্লান্টটা পরবর্তীতে আমরা কি করলাম? একটা মিডিয়াম তৈরি করলাম। এখন এই মিডিয়াম তৈরি করে মিডিয়ামের মধ্যে বিভিন্ন ফাইটো হরমোন, খনিজ লবণ বা খনিজ পুষ্টি উপাদান, সুক্রোজ, এই উপাদানগুলো মিডিয়াম তৈরি করলাম। এবং সেখানে কি যোগ করলাম? এগার, জমাট বাঁধার জন্য। এবং এইখানে আবার কি করলাম? ওই মিডিয়ামের মধ্যে আমরা টিস্যুটাকে দিয়ে দিলাম। এবার এই টিস্যুটা পুনঃ পুনঃ বিভাজিত হয়ে অনেকগুলা খণ্ডে পরিণত হলো, যে সবগুলোকে একসাথে আমরা বললাম ক্যালাস। এই ক্যালাসটা পরবর্তীতে বিভাজিত, এটা থেকে তৈরি হলো কয়েকটা চারার তৈরি হলো। কিন্তু এটার মধ্যে কি নেই? মূল নেই। পরবর্তীতে মূল উৎপাদনকারী একটা কনিক্যাল ফ্লাক্সে আমরা কি করলাম? স্থানান্তর করলাম, যেটার মধ্যে মূল উৎপাদন করার জন্য উপাদানগুলো দেওয়া আছে। পরবর্তীতে এটার মধ্যে কি সৃষ্টি হলো? মূল সৃষ্টি হলো। এরপরে আমরা একটা টবের মধ্যে নিয়ে নেব। এই টবে নিয়ে আমরা এটাকে কি করব? স্থাপন করবো। এবং কিছুদিন পরে আমরা এটা কোন পর্যায়ে, যখন পরিবেশের সাথে খাপ খাবে, তখন এটা আমরা মাঠ পর্যায়ে বপন করব। তাহলে একটা টিস্যু, অর্থাৎ যে এক্সপ্লান্ট করে যে টিস্যুটা নিলাম, এই টিস্যুটা থেকে কি করলাম? চারা উৎপাদন করলাম। এই প্রক্রিয়াটা হচ্ছে টিস্যু কালচার। তো আমি এখানে ধাপগুলো লিখে রেখেছি। এই ধাপগুলোর সাথে তোমরা এই টিস্যু কালচারটা ছবি সহ, চিত্র সহ যদি যখন উপস্থাপন করবা, তোমাকে এখানে নাম্বার কম দেওয়ার সুযোগ নেই। তাহলে কি সবাই বুঝতে পেরেছ? তো আমরা টিস্যু কালচার আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আজকের মতো এখানে থাকবে। আল্লাহ হাফেজ।